16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই দিনেই তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। কিন্তু বিজয়ের 53 বছর পরেও এসে একটা প্রশ্ন রয়েই যায়, সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী? কেনই বা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সঙ্গে আত্মসমর্পণের দলিলে ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করেন? তার মানে কি বিজয়ের প্রথম দিন থেকেই বাংলাদেশে আধিপত্য বিস্তারের পরিকল্পনা ছিল ভারতের? ভারত পাকিস্তান বিভাজনের সময় পাকিস্তান সেনাবাহিনীতে চলে আসেন মোহাম্মদ আতাউল গনি ওসমানী। কর্নেল পদে থাকাকালীন 1967 সালের 16 ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন তিনি। কিন্তু 1971 সালের 25 মার্চের গণহত্যার পর প্রবাসী সরকার গঠন করা হলে কর্নেল ওসমানীকে আবারও সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয় এবং তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করা হয়। পরবর্তীতে স্বাধীনতার পর তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক সেনা অফিসারের মতে জেনারেল ওসমানী ছিলেন একজন বিচক্ষণ সেনা কর্মকর্তা। তিনি অনেক রাজনৈতিক বিষয়ও খুবই বিচক্ষণতার সঙ্গে বুঝতে পারতেন। 1971 সালের 16 ডিসেম্বর যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল ওসমানীর, কিন্তু তার স্বাক্ষর তো দূরের কথা, তিনি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তার সেকেন্ড ইন কমান্ড গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। কিন্তু তার উপস্থিতিটাও ছিল নামমাত্র, এক কোনায় দাঁড়িয়েছিলেন তিনি। এমনকি প্রচলিত ছবির মধ্যেও দেখা যায় না এ.কে. খন্দকারকে। অনেক বিশ্লেষকের মতে এমন করার প্রধান কারণ ছিল এই পুরো যুদ্ধটাকে ভারতের নিজেদের দাবি করা। তার প্রমাণ পাওয়া যায় আত্মসমর্পণের দলিলেও। আত্মসমর্পণের দলিলে মোট 3টি অনুচ্ছেদ ছিল, যার প্রথমটিতে লেখা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, আর দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয় দলিলে স্বাক্ষর করা মাত্র পাকিস্তানের ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার আওতায় চলে আসবে। এসব অনুচ্ছেদ থেকে বোঝা যাচ্ছে এই আত্মসমর্পণের দলিল একতরফাভাবে ভারত নিজের পক্ষে লেখে। শুধু ভারত নয়, গত 16 বছরে বাংলাদেশের ভেতরেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রচণ্ডভাবে বিকৃত করা হয়েছে। জেনারেল ওসমানীর অনুপস্থিতি নিয়েও একটি বিশ্লেষণ দাঁড় করানো হয়েছে। তাতে বলা হয়, যেহেতু পাকিস্তানি বাহিনীর পক্ষে তাদের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান এবং ভারতীয় বাহিনীর পক্ষে তাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানিকশ উপস্থিত ছিলেন না, তাই প্রোটোকল অনুযায়ী জেনারেল ওসমানীও উপস্থিত ছিলেন না। কিন্তু আসলেই কি তাই? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ অনেকেই বলেন, সেদিন জেনারেল ওসমানী সিলেটে ছিলেন এবং তিনি একটি হেলিকপ্টারে করে রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। তার সাথে একই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু ভূমি থেকে সেই হেলিকপ্টারে গুলি করা হয় এবং সেটি একটি মাঠে জরুরি অবতরণ করে, তাই জেনারেল ওসমানীর আর ঢাকায় থাকা হয়নি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে হেলিকপ্টারে গুলি লাগাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কিন্তু বিজয়ের 2 দিন আগে অর্থাৎ 14 ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত হয়। সিলেটের মতো এক মুক্তাঞ্চলে বিজয়ের ঘোষণা আসার পর ঠিক কারা জেনারেল ওসমানীর হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল তা এখনও পরিষ্কার নয়। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। তিনি সারা জীবন কাজ করে গেছেন দেশের মানুষের কল্যাণে। এমনকি মৃত্যুর আগে তিনি তার মোট সম্পদের 4 ভাগের 3 ভাগ বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের সাহায্যের জন্য দিয়ে যান, আর বাকি টাকা সিলেটের কল্যাণের জন্য। অথচ তাকেই ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।